তৃণমূলের বাপকেও দিতে হবে। সারা দেশের চোর আর বদমাইশদের নিয়ে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার নাম তৃণমূল। সারা দেশের মুসলিম মৌলবাদী জিহাদিদের নিয়ে যে দলটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তার নাম তৃণমূল। পুলিশের বউগুলোকে বলুন না এবার কেন কেস ডায়েরি পাঠায়নি বলে বীরভূম থানা ঘেরাও করুক। ওই সালমা ম্যাডাম সিদ্ধারাটাও রবারের কি করে হয়ে গেল। এরা একেবারে চটি চাটা, নির্লজ্জ, বেহায়া, এরা দোকান কাটা বললে খারাপ লাগে। বল একাধিক ঘটনার জের পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমি প্রথমেই শুরু করবো যে প্রশ্নটা দিয়ে সারদা কাণ্ডে 3 মামলায় ইতিমধ্যে বেকসুর খালাস সুদীপ্ত সেন এবং দেবযানী। প্রমাণের অভাব, কি বলবেন? তার কি বলবো, প্রমাণের অভাব না, প্রমাণ লোপাটের কারণে। প্রমাণ লোপাটের কারণে এরা দীর্ঘদিন জেল খেটেছে, কিন্তু আনুগত্য ছিল অবিচল, আনুগত্যে অবিচল ছিল। এরা ওইখান থেকে বসে 8 বছর 10 বছর বাদে এদের মনে হয়েছিল এরা বিজেপির লোককে টাকা দিয়েছে, এরা সিপিএম এর লোককে টাকা দিয়েছে, কিন্তু একবারের জন্য এদের মনে পড়েনি মমতা দিকে কত টাকা দিয়েছে, একবারের জন্য মনে পড়েনি কুণাল ঘোষ ওর থেকে কত টাকা নিয়েছে, এগুলো একবারের জন্য মনে পড়েনি। তো সবাই স্বাভাবিকভাবে আনুগত্যের পুরস্কার পেয়েছে। দাদা, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য এককালীন ভ্রমণ সহায়তা। আপনিও গিয়ে লাইন দিয়ে দিন, আপনিও গিয়ে লাইন দিয়ে দিন। আপনি বলুন আমি উত্তরপ্রদেশে আমি কয়লা ভাঙতাম, আচ্ছা কয়লা পাওয়া যায় না ওখানে, আচ্ছা বলুন আপনি উত্তরপ্রদেশে গিয়ে আমি রাজমিস্ত্রি কাজ করতাম। দেখুন, পরিযায়ী শ্রমিক হতে গেলে তার তো কোনো আইডি হয় না, তার তো কোনো রেজিস্ট্রেশন হয় না। এখন উনি কাকে দেবেন? উনি কিছু সংখ্যালঘুদেরকে ভোটের আগে টাকা পাইয়ে দেবেন। কোন পরিযায়ী শ্রমিক 5,000 টাকার লোভে আসবে? আমি আপনাকে জিজ্ঞাসা করি, আজকে আপনি আমাকে বলুন তো, একটা বাড়ির রাজমিস্ত্রির কত পার ডে, কত এখানে পশ্চিমবঙ্গে কত? 750-800 টাকা হচ্ছে একজন রাজমিস্ত্রির রোজগার প্রতিদিন। প্রতিদিনের রোজগার একজন রাজমিস্ত্রির পশ্চিমবঙ্গে 750-800 টাকা। সেটা উত্তরপ্রদেশে গেলে হয় 1500 টাকা থেকে 1200 টাকা থেকে 1500 টাকা। আপনি আমাকে বুঝিয়ে বলুন, আপনি আমাকে বুঝিয়ে বলুন কোন পাগলে এই রাজ্যে আসবে? তাহলে আপনি চলে যান, আপনি গিয়ে বলুন যে আমি পরিযায়ী শ্রমিক বলে আপনি 5,000 টাকা নিন। আসলে এটা টাকা বিলোনোর একটা কল। পরিযায়ী শ্রমিকের কোনো রেশন কার্ড আলাদা পরিযায়ী হয় না, কোনো আইডেন্টি কার্ড নেই, তার কোনো পরিচয়পত্র নেই। আপনি গিয়ে বললেই হলো এই পরিযায়ী শ্রমিক, আপনার ডাকে চলে এলাম, বলে দিন। যার যার টাকার দরকার আপনাদের এই ক্যাম্পেইন কলিং মিডিয়ার মাধ্যমে আমি আবেদন করছি, তারা গিয়ে দরখাস্ত করে দিন যে আমি পরিযায়ী শ্রমিক। তার তো অন্য কোনো কাজ করতে পারবেন এটা বলা নেই, আর তাকে কোনো কাজও করতে হবে এটাও বলা নেই। বসে বসে টাকা পেলে তুমি নেবে না কেন? নাও। তাহলে কি এই যে 22,40,000 পরিযায়ী শ্রমিক এই সুবিধা পাবেন বলছেন মুখ্যমন্ত্রী? ভাতা, প্রকল্প, দান, খয়রাতি, দুর্নীতি, তোষণনীতি, শাসকের চার চাল। পাগলা নাকি? পাগল? 22 লক্ষ লোকের কেউ আসবে না নিতে। যারা নেবে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দারাই নেবে, একদম পশ্চিমবঙ্গের বাসিন্দা। বলবে খেটে খেটে আমার কোমর ভেঙে গেল গো বাবু, তাই রাজ্যে চলে এলাম দিদির ডাকে, বাংলা বলছিলাম আর মারছিল। এগুলো পুরো সংখ্যালঘুদের হাতে ক্যাশ টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা। রাজ্যটাকে ভিখিরি বানিয়ে যাচ্ছে, রাজ্যটাকে ভিখিরি বানিয়ে দিয়ে যাচ্ছে, দেউলিয়া বানিয়ে দিয়ে যাবে। বাংলার মানুষকে এটা বুঝতে হবে। এই পাপ যত সম্ভব তাড়াতাড়ি সরান। 1 বছর ধরে বলেছে কেন পরিযায়ী শ্রমিকদের? ডেকে এনে 1 বছর কেন? বছরের পর বছর কাজ পায়নি বলে তো তারা পরিযায়ী শ্রমিক হয়েছিল। ডেকে এনে 1 বছর দেবো বলছে কেন? তাহলে কি চাকরিবিহীন বাংলা ভাতায় কি পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসলে আমরা সস্তায় বিক্রি হয়ে যেতে ভালোবাসি। আমরা ভাবছি এটাও তো পাচ্ছি, এটাও পাবো না। আরে ভাই, এদের তারাও সরকারি চাকরি অপেক্ষা করছে সিভিক ভলেন্টিয়ারদের জীবনে, সেটা তারা বুঝতে চাইছে না। সরকার হোমগার্ডদের জীবনে সরকারি চাকরি রয়েছে, তারা বুঝছে না। মাস্টারদের তো চাকরি খেয়েছে ওরা,
মাস্টাররা হারে হারে বুঝেছে, স্কুলই তুলে দিচ্ছে ওই জন্য, যাতে মাস্টাররা ছেলেদের এটা বোঝাতে না পারে। বোলপুর থানার আইসিকে কুকথার অভিযোগে উত্তাল হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। অনুব্রত মণ্ডল অবশ্য পরে ক্ষমাও চেয়েছিলেন। এরপর 3 মাস কেটে গেছে, এবার ক্ষমা চাইলে হয়ে গেল? আইনের প্রভিশন আছে ক্ষমা চাওয়ার, আইনের অধিকার আছে কাউকে ক্ষমা করে দেওয়ার। আমি বলছি সংবিধানে এরম কোন ধারা আছে যেটা দিয়ে কাউকে ক্ষমা করা যায়? এটা বাপ ছেলেকে করতে পারে, ছেলে বাবাকে করতে পারে, রাস্তার লোক করতে পারে, আইন করতে পারে। আইনের কোনো ক্ষমা করার অধিকার নেই কাউকে। তিনি একদম আগাম জামিনের আবেদন করেছেন আদালতে। তো পেয়েও গেছে, তো পাবে না কেন? কেস ডায়েরি পাঠায়নি তো পুলিশ কেস ডায়েরিটা যদি না পাঠায় বারবার আদালত বলা সত্ত্বেও, তো জামিন পেয়ে গেছে। পুলিশের বউগুলোকে বলুন না এবার কেন কেস ডায়েরি পাঠায়নি বলে বীরভূম থানা ঘেরাও করুক। ওই সালমা ম্যাডাম চলে যেতে বলুন। চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, চোরের বউদের বড় গলা সেদিন দেখেছিলাম। শাশ্বত চট্টোপাধ্যায় দ্য বেঙ্গল ফাইলস এই মুহূর্তের অন্যতম চর্চিত একটি সিনেমা বা ভিলেনের চরিত্রে তিনি অভিনয় করেছেন। বিবেক অগ্নিহোত্রী পরিচালক, সাম্প্রতিককালে শহরে এসেছিলেন। তবে পশ্চিমবঙ্গের ট্রেলার লঞ্চ নিয়ে একদম বিতর্ক তৈরি হলো। শাশ্বত চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে কিভাবে সিনেমাটির নাম দ্য দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হয়ে গেল তা আমার জানা নেই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন না জেনেই তিনি কাজ করেছেন। শাশ্বত বাবুকে আমি খুব, আমার একজন ফেভারিট আর্টিস্ট। আজকে বুদ্ধিজীবীর দলে পড়ে তো বলতে গেলে দুবার ভাবতে হয়, কিন্তু বাংলার মানুষ এটা বিশ্বাস করবে না এই কথাটা। বেঙ্গল ফাইলস, দিল্লি ফাইলস, বেঙ্গল ফাইলস হয়ে গেল কি করে? হ্যাঁ, উনি বুঝতে পারছেন না। সিদ্ধারাটাও রবারের কি করে হয়ে গেল, এটাও আমরাও বুঝতে পারছি না অনেক ক্ষেত্রে। এর বেশি আর কিছু বলবো না ওনার নামে। আমি বলি আপনার সুমতি হোক। যাদের এজেন্ডা আছে তারা তো এটা করবেই, তাদের নিয়ে আমার অভিযোগ নেই। আমরা যারা আপনার ফ্যান ফলোয়ার্স তারা কিন্তু আহত। আসলে কোথাও কি শাসকের রোশনালে পড়ার জন্য কি আবার কি দাদা বুদ্ধিজীবীদের দেখা পাওয়া গেছে কতদিন পর? পাওয়া গেছে? ও বললাম বুদ্ধিজীবীদের দেখা পাওয়া গেছে অনেকদিন পর। এরপর বুদ্ধিজীবী দেখতে মিউজিয়াম যেতে হবে। এই যে আরজি কর, চাকরি চুরি, মুর্শিদাবাদ, হিন্দু নির্যাতন ইত্যাদিতে দেখা না পাওয়া গেলেও দ্য বেঙ্গল ফাইলস বয়কট করতে তারা কথা বলেছে। মানুষ এদের বয়কট করে দিয়েছে। এরা একেবারে চটি চাটা, নির্লজ্জ, বেহায়া। এরা দোকান কাটা বললে খারাপ লাগে বলতে, এটাই ফ্যাক্টস। বিহারে এসআইআর 65 লক্ষ নাম বাদ গিয়েছে। একদম এসআইআর নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কের আবহে আমরা দেখলাম রাহুল গান্ধী সাম্প্রতিককালে একটি ভিডিও প্রকাশ করেছেন। একদম রবিবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একদম তারা যে দাবি করেছেন সেই দাবির সপক্ষে 1 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ তাই তো, আবার কি বলবো? প্রত্যেক দিন বলছে আমার কাছে অ্যাটম বোম আছে, আমার কাছে হাইড্রোজেন বোম আছে, আমার কাছে চকলেট বোম আছে, এত রকমের বোম আছে। তো এটা ফাটা না, মানুষ বলবে না যে আপনি এত বড় বড় অভিযোগ করে আপনি টিভিতে মিডিয়াতে আপনি বড় বড় ভাষণ মেরে আপনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে, কয়েকদিনের মধ্যেই আমরা অ্যাটম বোমা ফাটাবো। এই যে বলে 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 আপনি যে মেলাইন করছেন প্রতিদিন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা যে প্রতিদিন কমে যাবে এটা যদি চলতে থাকে, তাই নির্বাচন কমিশন নিজের নিরপেক্ষতাকে পরিষ্কার রাখার জন্য তারা জানিয়েছে যে তোমার অভিযোগ থাকলে তুমি হলফনামা ডিক্লারেশন দিয়ে কোর্টে বলো, কোর্টে হোক এতে হোক সবার পাবলিক ডোমেনে আসুক, সামনাসামনি বলো। এটা বলতে বলেছে তো ভালোই তো। এটা তো সৎসাহস কেউ না থাকলে কেউ এটা বলতে পারে? নির্বাচন কমিশন জানে তার ভেতরে দম আছে, তারা এটাকে আটকাতে পারবে, তাই তারা বলেছে। জানে রাহুল গান্ধী মিথ্যে কথা বলছে। একদিকে জ্ঞানেশ কুমার এই কথা বলছেন, আপনি এই যুক্তি দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বলছেন যে নির্বাচন কমিশন বলছে 1 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে হবে। কিন্তু কেন? দায় তো নির্বাচন কমিশনের। বিহারে এসআইআর করেছে, তাতে 65 লক্ষ নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন আমি বলছি যে আমি আপনাকে চোর বললাম, আমি আপনাকে চোর বললে আপনি চোর নয় এটা প্রমাণ করার দায় আপনার না আমার? পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে চোর বললো, তো পুলিশের দায় তাকে প্রমাণ করার
যে আপনি চোর না আপনার। আরেকটা কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলেছে? বলছে এফিডেভিট এফিডেভিট দেবে না, না দিলে মানুষ বুঝে যাবে, না দিলে মানুষ বুঝে যাবে জোর ওই অ্যাটম বোমায় বারুদ নেই, ফাঁকা আওয়াজ, গ্যাস ছাড়া কিছুই বেরোয়নি, দুর্গন্ধ ছাড়া কিছুই ছড়ায়নি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যত মুখ কম করলেন তত ওনার স্বাস্থ্যের, ওনার মানসিক স্বাস্থ্যের সবকিছুর জন্য মঙ্গল। চ্যালেঞ্জ করছে তো রীতিমতো। না, ও তো রাজনীতিতে বেঁচে থাকতে, টিকে থাকতে এই কথাগুলো বলতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যা, হুমায়ুন কবিরও তা। এই ধরনের কিছু বিতর্কিত কথা না বললে তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক, তাই এগুলো বলেন। এসআইআর কি কোথাও কি করতে, আমি বলছি 65 লাখ বললে না, আপনাদের চোখে এটা পড়ে না যে নির্বাচন কমিশন রোজ একটা করে তাদের সোশ্যাল সাইটে একটা করে পাঠাচ্ছে, ডেলি আপডেট দিচ্ছে যে বিহারে, আমি গতকাল অবধি বিহারে 65 লাখে একজনের লোকেরও কমপ্লেন নেই। এই এসআইআর এর বিরুদ্ধে একজন লোক অফিসিয়াল ভাবে কমপ্লেন করেনি এখনো অবধি। 1 মাসের নোটিশ, 1 মাসের মধ্যে আজকে হলে 19 দিন হয়ে গেল, একজন লোক। আপনাদের মনে হয় না যে যারা একটা লোক জোগাড় করতে পারে না, একজন তেজস্বী যাদব বললো আমার নাম কেটে দিয়েছে, তারপর দেখা গেল ব্যাটার 2টো জায়গায় নাম আছে। রাহুল গান্ধী বললেন আমি এই মৃত ভোটারদের সঙ্গে চা খাচ্ছি, তারপর দেখা গেল তাদের অন্য জায়গায় নাম আছে। এই যে মানুষকে ঠকানো, এই যে তঞ্চকতা, চোঙাগুলো বাংলার দিকে বেঁধে জোরে চিৎকার করলেই সব মিথ্যে সত্যি হয়ে যাবে না। এসআইআর কি কার্যকর করতে দেওয়া হবে না বাংলায়? তৃণমূল কি সেটা করতে? তৃণমূলের বাপকেও দিতে হবে। তৃণমূল তো অনেক ছোট, তাহলে বলে এলো কেন? ওই যে চিফ সেক্রেটারি গিয়ে বলে এলেন কেন যে আমরা 21 তারিখের মধ্যে আমরা যে ব্যবস্থাগুলো আপনারা নিতে বলছেন আমরা সেগুলো নেব? সিদ্ধারায় যদি এত দম থাকে বলে আসতে পারতেন যে আমরা এসআইআর মানি না, আমরা এটা করব না। বলে আসলেন না কেন? সন্তুষ্ট তো হতেই হবে, সন্তুষ্ট হতেই হবে, কারণ আপনি সন্তুষ্ট সংবিধানের কাছে। আপনি সংবিধান ভায়োলেট করলে জেনে বুঝে আপনাকে সন্তুষ্ট হতেই হবে। শুনুন, আমি আপনাকে একটা কথা বুঝিয়ে বলি, ভয় ছাড়া ভক্তি আসে না, ভয় ছাড়া ভক্তি আসে না। দেবতা যতই শান্তিপূর্ণ হোক, শিব ঠাকুর কাপড় চোপড় ঠিক করে না পড়লেও হাতের ত্রিশূলটা ঠিক ধরে রাখে, ঠিক আছে? যে এমন কোন হিন্দুদের দেবদেবী নেই যার হাতে অস্ত্র নেই, আর এই অস্ত্রই হচ্ছে আপনাকে কন্ট্রোল করার মূল মন্ত্র। আপনি যদি বুঝে যান যে আমি যা খুশি তাই করব, আমার কিছু হবে না, তাহলে আপনি যা খুশি তাই করবেন। আর আপনি যদি জানেন যে যা খুশি তাই করা চলবে না, তাহলে আমার পানিশমেন্ট পেতে হবে, দেখবেন আপনি যা খুশি তাই করতে পারবেন না। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুললেই বিজেপি নেতারা কেন রেগে যাচ্ছেন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? কোথায় কে রেগে গেছে? কে রেগে গেছে? রেগে গেছে দুটো লোকের নাম বলতে হবে যে রেগে গেছে। আপনি ইলেকশন কমিশন নিজেও রাগিনি, তারা বলেছে হলফনামা দিয়ে তুমি বলো, বলছে তুমি যা বলছো সেটা তুমি আমায় বলো। খবরের কাগজকে বললে ইলেকশন কমিশন সবসময় উত্তর দেবে, এটা তো হতে পারে না। বলছে তুমি হলফনামা দিয়ে আমায় বলো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ইলেকশন কমিশন রেগে যাচ্ছে। ও মদনের, ও বয়স বাড়ছে, ভীমরতিও বাড়ছে, ও মদনের সঙ্গে হাত মিলিয়েছে আমার ধারণা। অভিষেক বাবু, হ্যাঁ, না তো এরকম কথা বলবে কেন? একটা নেতার নাম বলতে হবে যে রেগে গেছে, সবাই হাসছে, এটা হতে পারে। শেষ প্রশ্ন আপনার কাছে, ফের বেলাগাম আব্দুর রহিম বকশী, বাংলা বাঙালি বিতর্কে ওকেই উপড়ে ফেলা হবে, ওদেরকেই উপড়ে ফেলা হবে। ওদেরকে মানে মুসলিম বা এরম কেউ যেন না ভাবেন, যারা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ করার হুঁশিয়ারি দিচ্ছেন, যারা হিংসাত্মক বক্তব্য রাখছেন,
বাংলার মানুষ এদেরই একদিন সমূলে উৎপাটিত করবে, এতে কোনো ভুল নেই। বকলমে কি সলিল ঘোষ কোথাও গিয়ে বললো যে তৃণমূল মানেই সন্ত্রাসবাদের সাথে একদম সমর্থক সম্পর্ক? বকলমে ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে? আমাদের দলে দু একটা বদমাশ লোক নেই? আছে। সিপিএম এ নেই, কংগ্রেসে নেই, সব জায়গায় আছে। কিন্তু সারা দেশের চোর আর বদমাইশদের নিয়ে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার নাম তৃণমূল। সারা দেশের মুসলিম মৌলবাদী জিহাদিদের নিয়ে যে দলটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তার নাম তৃণমূল। ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে এতে? অনেক ধন্যবাদ সলিল দা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।